আজকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের রাজপথে যে শোডাউন, এই শোডাউনের পিছনে বর্তমান যে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের প্রত্যক্ষ যোগ সাজসে আজকে হিজবুত তাহরীর রাজপথে নামার দুঃসাহস দেখিয়েছেন। আলটিমেটলি কি মেসেজ সারা দুনিয়াকে দেওয়া হবে? আনন্দবাজার থেকে শুরু করে সারা দুনিয়া কি বলবে? যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে, মৌলবাদী উত্থান হচ্ছে, ভারত মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন করবে, দিন শেষে বাংলাদেশ রাষ্ট্র আকারে আন্ডারমাইন্ড হবে। অতএব সেই জায়গাতে প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কারেক্ট, এবং প্রশাসন কেন আরও আগে অ্যাকশন নিল না এই ব্যাপারে আমরা বক্তব্য শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যন্ত নাকি এই ধরনের কেওয়াস তৈরি করবার জন্য উস্কানি দিচ্ছে। এই মিছিলের পোস্টার দেখতে পাচ্ছি আমরা গত 1 সপ্তাহ 10 দিন থেকে। হিজবুত তাহরীর হঠাৎ করে কেন মাঠে নামলো, এটা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য ফাঁস। অনেকে মনে করতেছেন যে হিজবুত তাহরীরকে মাঠে নামিয়েছে বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থারা, এবং যারা হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, যে সমস্ত গোয়েন্দারা ডক্টর ইউনূসের পতন চায়। এই তথ্যগুলো দিয়েছেন গণ অধিকার পরিষদের এক নেতা। পাশাপাশি হিজবুত তাহরীর এবং প্রকাশ্যে ধূমপান নিয়ে নতুন কিছু তথ্য দিয়ে এবং পলিসি নিয়ে আলোচনা করেছেন গণমাধ্যমের একজন আলোচক ব্যারিস্টার ফুয়াদ সাহেব। তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, চলুন আলোচনাগুলো শুনবো। ঢাকার রাজপথে এক ব্যাপক শোডাউন দিয়েছে। এই শোডাউন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বা রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা সমালোচনা, ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। তবে আমি এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করে দেখলাম, আজকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের রাজপথে যে শোডাউন, এই শোডাউনের পিছনে বর্তমান যে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের প্রত্যক্ষ যোগ সাজসে আজকে হিজবুত তাহরীর রাজপথে নামার দুঃসাহস দেখিয়েছেন। শুধু রাজপথে নামার দুঃসাহস দেখিয়েছেন এটি বললে ভুল হবে, তারা একটা বড় ধরনের শোডাউনও দিয়েছেন। শোডাউন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। এখন আসুন আমরা একটু পয়েন্টগুলো পয়েন্ট আউট করি যে কিভাবে হিজবুত তাহরীর এই সরকারের আনুকূল্য পেয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যোগ সাজসে রাজপথে নামার দুঃসাহস দেখালেন বা রাজপথে নামলেন। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বরাবরই চাই যে তিনি সফল হন এবং তার সরকার সাকসেস হোক, কারণ তিনি ব্যর্থ হলে বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসাবে এটা থেকে যাবে, রচিত হবে। আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস ফেইলিওর হোক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পরিস্থিতিতে যখন চেয়ারে বসলেন, ছাত্র জনতা সমর্থন দিয়ে তাকে চেয়ারে বসালেন, আমি মনে করি তিনি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাবে আসছেন। তিনি চেয়ারে বসার পর থেকেই ভারতের আরামের ঘুম কিন্তু একবারে রীতিমতো হারাম হয়ে গেছে। মানে ভারত তথা ইন্ডিয়া এবং তার যে গোয়েন্দা সংস্থা আছে তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না, মানতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। কোনোভাবেই তেলের মধ্যে বেগুনকে ছেড়ে দিলে যেভাবে তেলে বেগুনে জ্বলে ওঠে না, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসছেন ভারত তেলে বেগুনে জ্বলে উঠেছে। ফুটন্ত তেলে যেমন একটা পুঁটি মাছ ছেড়ে দিলে যে পরিস্থিতি তৈরি হয়, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন চেয়ারে বসছেন ইন্ডিয়ার অবস্থা ওই উত্তপ্ত তেলে মাছকে ফেলে দিলে যে পরিস্থিতি তৈরি হয় তাদেরও সেম অবস্থা তৈরি হয়েছে, কিন্তু তারা সেটা মুখ ফুটে বলার সুযোগ পায় নাই বা বলে নাই। এরপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন। সেই সফরে মার্কিন প্রেসিডেন্টের সামনে বাংলাদেশ নিয়ে এক গাদা অভিযোগ। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা উগ্রবাদী দেশে পরিণত করবে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই সেই, মানে নানান অভিযোগ। এবং এত কিছু অভিযোগ শোনার পরে নরেন্দ্র মোদী মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বোধহয় একটা কড়া স্টেপ নেবেন, কিন্তু বাস্তবিক অর্থে
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর কি বলেছে জানেন? যে উই ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, উই রিলে অন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। মানে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রাস্ট করে, পশ্চিমা বিশ্ব ট্রাস্ট করে। এটা শোনার পরে নরেন্দ্র মোদীর চোখ, নাক, মুখ একবারে লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন আর ওই কার্ড নিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলার সুযোগ নাই। এখন ভারতের হাতে ছিল সেকেন্ড কার্ড। সেকেন্ড কার্ড কি? বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে মিশন, এবং বহির্বিশ্বের অ্যাটেনশন নিয়ে আসতে হবে যে বাংলাদেশ একটা উগ্রবাদী দেশে পরিণত হয়েছে। এই জন্যই মূলত আজকের যে খেলা, এই খেলাটি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড কার্ড। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কি নাম এটার? হিজবুত তাহরির। তারা আজকে ওপেন ঘোষণা দিয়ে মাঠে নেমেছে। আপনারা কি কেউ চিন্তা করতে পারছেন যে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওপেন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে, মিডিয়াতে ঘোষণা দিয়ে তারা রাজপথে নেমেছে? অত্যন্ত পরিতাপের বিষয়। এই পুরো বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানতেন 2 দিন আগে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেন নাই। শুধু আমরা দেখলাম মিডিয়াতে এসে ফাপড়বাজি, বলছেন আমরা নামতে দেব না, নামলে পিঠের চামড়া থাকবে না, ওই সেই। কিন্তু বাস্তবিক অর্থে তারা মাঠে নেমেছে এবং শোডাউনও দিয়েছে। আপনাদের মাথায় কি প্রশ্ন জাগে না, এটা কি পুলিশ বাহিনী তথা আইন শৃঙ্খলা বাহিনীর যোগ সাজস ছাড়া এমনি এমনি এরা পল্টনের মতো জায়গায় মাঠে নেমে একটা শোডাউন দিয়ে ফেললো? যদিও শেষের দিকে পুলিশ ওই টিয়ারসেল মিয়ারসেল মাইরা 2-4টাকে গ্রেপ্তার করেছে। এটা নিছক লোক দেখানো ছাড়া অন্য কিছু নয়, নাথিং এলস। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন জানেন? কারণ এই সরকারের পুলিশ বাহিনীতে স্টিল নাও 80% চেয়ারে শেখ হাসিনার দোসররা বসা। গোয়েন্দা সংস্থা সেম, 80 থেকে 85% পদে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ শেখ হাসিনা কর্তৃক অ্যাপয়েন্টেড, তারা এখনো গোয়েন্দাদের বড় বড় চেয়ারে। এরকম প্রত্যেকটা রাষ্ট্রীয় বাহিনীর অবস্থা। এখন আপনারা বলুন, এই বাহিনীগুলো কার মিশন বাস্তবায়ন করবে? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সফল করার জন্য কাজ করবে, নাকি শেখ হাসিনা দিল্লিতে বসে যে নীল নকশা বানিয়েছেন সেটা বাস্তবায়ন করবে? আনসার দেন আমার প্রশ্নের উত্তর আপনাদের কাছে, আপনারাই উত্তর দিতে পারবেন। তারা তো সেটাই বাস্তবায়ন করছে। আমি এই জন্য একটা কথা বারবার বলি যে আমি মনে প্রাণে, শুধু আমি না, আমরা সবাই, অনেকে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ এ অ্যাসেট ফর বাংলাদেশ, তিনি আমাদের দেশের জন্য একটা সম্পদ, তিনি সফল হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। তিনি ফেইলিওর হলে বাংলাদেশ ফেইলিওর হবে, বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। আমরা চাই না। কিন্তু বাস্তবিক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা আছে তারা উনাকে সফল হতে দেবে কিনা আমরা সন্দিহান বলতে বাধ্য হচ্ছি। কারণ উনার চতুর্দিকে আওয়ামী দোসর, আওয়ামী লেসপেন্সাররা বসা, ভারতীয় রয়ের দালালরা বসা, এজেন্টরা বসা প্রত্যেকটা জায়গায়। ক্যান ইউ ইমাজিন যে বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে কেমনে সম্ভব? বিপ্লবের স্পিরিট ছিটে ফোটাও কোথাও আছে? সেটা সচিবালয় বলেন, যমুনা বলেন, সরকারের উপদেষ্টা পরিষদ বলেন, কোথাও নেই। আমাকে অনেকেই গালি দিতে পারেন, আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু ভাই যুক্তি দিয়ে আমার প্রত্যেকটা কথার উত্তর দেন। আমরা তো চাই সরকার সফল হোক, কিন্তু এই সরকার যে সফল হবে না বা হতে দেবে না, তার জন্য দায়িত্ব এই সরকারের চতুর্দিকে যারা আছে। একটা প্রমাণ আপনাদের চোখে দিয়ে দিই, একবারে সামনে। যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন। কিছুদিন আগে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন আমাদের সহযোদ্ধারা, তাদের জন্য 5% কোটা বরাদ্দ করলো এরা। এই কোটার নাম শুনে আমাদের সবার শরীরে আগুন ধরে গেছে। আচ্ছা আপনারা বলুন তো, এই কোটা নামক বিষ ফোড়ার কারণে বাংলাদেশের ছাত্র জনতা কত রক্ত ঝরিয়েছে। 2000 ছাত্র জনতা জীবন দিলেন কয়েকদিন আগে। হাসিনা বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার, ফ্যাসিস্ট, সে দেশেই থাকতে পারলেন না এই কোটার কারণে। তাহলে সেই কোটা কিভাবে
এরা আবার নিয়ে আসে। আপনাদেরকে মনে হয় এটা এমনি এমনি নিয়ে আসছে? এমনি এমনি আনে নাই, এটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ান পরিকল্পনা। কারণ ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা জানে যে বাংলাদেশের জনগণকে এখন খেপানোর মেডিসিন একটাই, ওষুধ একটাই, সেটা কি? কোটা। এই কোটাকে যদি আমরা জনগণের সামনে ছড়িয়ে দিতে পারি, ছুঁড়ে ফেলতে পারি বা থ্রো করি, তাহলে জনগণ আবার এই সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়বে, দেশ অস্থিতিশীল হবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করা সহজ হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে আহত সহযোদ্ধাদের নাম ব্যবহার করে কিংবা তাদেরকে একটা টোপ দিয়ে। খেয়াল করেন, আমরা কিন্তু হাসিনাকে ওই 18 সালে বলেছিলাম, তিনি আমাদের ডেকে যখন বললেন গাড়ি বাড়ি টাকা পয়সা কি লাগবে তোমাদের নাও, মানে একবারে কড়া, চোখ লাল করে আন্দোলন বন্ধ করো। আমরা তখন একটা কথাই বলেছিলাম, আমাদের গাড়ি বাড়ি কিচ্ছু প্রয়োজন নেই, টাকা পয়সা, জাস্ট আপনি আমাদের দাবিটা মেনে নিন। আমরা যে কোটার দাবি তুলেছি এটাকে বাতিল করুন। আমরা ওই সময় বলেছিলাম যে মুক্তিযুদ্ধের বীর সৈনিক যারা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধে যারা বেঁচে আছে, এদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেন। একজন সচিব যে বেতন পান, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান, সেটা তাদেরকে দেন, কোনো আপত্তি নেই। কিন্তু তারপরেও কোটা নামক এই বিস্ফোরা আমাদের মাথার উপর থেকে এটাকে বাদ দেন, বাদ দেন। বারবার বলেছি, তারা কর্ণপাত করে নাই। তো বর্তমান সরকার জানে না এই সরকার তো আমাদেরই, তারা যেটা বলে, তাহলে তারা বুঝে না এটা। প্রয়োজনে শহীদদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করেন, ওনাদের পরিবারের জন্য। যারা আহত ভাইরা রয়েছে ওনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসেন। ওদের ট্রিটমেন্টের জন্য কেন বিদেশে পাঠানো হয় না? কোটা দিচ্ছে, কোটা। হোয়াট ইজ দিস? এসব ভণ্ডামি। আহত সহযোদ্ধাদেরকে যেখানে আমরা বলছি ওদের সিঙ্গাপুর পাঠান, থাইল্যান্ড পাঠান, মালয়েশিয়া পাঠান ট্রিটমেন্টের জন্য, সেটা না করে মানে ওদেরকে ওই যে মানে একটা কথা আছে না, সাপের মুখেও চুমু দেওয়া আর ওই ইয়ার মুখেও চুমু দেওয়া, এরকম যে ওদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য 5% কোটা পাবে। মানে স্টুপিডিটির একটা সীমা আছে ভাই। এগুলো স্রেফ ইন্ডিয়ান পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে, রয়ের পরিকল্পনা। আই থিঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো জানেন না, কিংবা ওনাকে জানতে দেওয়া হয় না। উনার চতুর্দিকে আওয়ামী লেসপেন্সার যারা আছে এরাই এগুলোকে বাস্তবায়ন করছে। এই হচ্ছে বাস্তবিক অবস্থা। তো যাই হোক, এই কথাগুলো বলছি আমরা যাতে সচেতন হই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সফল করতেই চাই যে কোনো মূল্যে। আমরা ওনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু ওনাকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী দোসর ভারতীয় রয়ের দালালদের ওনার চতুর্দিক থেকে সরাতে হবে। এই আওয়ামী দালালদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরাতে পারেন তাহলে উনি 100% সফল হবেন ইনশাআল্লাহ। অন্যথায় তারাই উনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। বারবার সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। উনার উপরে বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করে। উনি সফল, বাংলাদেশ সফল। উনি ব্যর্থ হলে বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। এটা আমরা কোনোভাবেই চাই না, কোনোভাবেই চাই না। যাই হোক, বাংলাদেশে গত কয়েক সপ্তাহ অথবা মাস থেকে বেশ কিছু শব্দ বেশ প্রমিনেন্ট হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে মব কালচার, আর একটা হচ্ছে মোরাল পুলিশিং। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করা দরকার যে আসলে বাস্তবতা কি। মোরাল পুলিশিং বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আপনি কি করতে পারবেন অথবা করতে পারবেন না সেটা ব্যক্তি এবং রাষ্ট্র যদি বলে দিতে চায়। যেমন ধরেন বলা হচ্ছে যে আপনি মেয়ে হয়ে সিগারেট খেতে পারবেন কিনা, আপনি পার্টিকুলার কোনো কাপড় পরতে পারবেন কিনা, যে এই কাপড়টা শালীন কিনা, এটা অন্যরা বলে দেবে। অথবা ধরেন আপনি কিভাবে হাঁটবেন না, কোন ধরনের প্রোগ্রামে যেতে পারবেন না, রাত কটার পরে আপনি বাইরে আছেন অথবা নাই, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো গ্রুপ অথবা জনগোষ্ঠী বলবার চেষ্টা করে অথবা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাকে বলা হচ্ছে মোরাল পলিসি। এবং সেটা কি ধরনের এক্সাম্পল দেই? একটা এক্সাম্পল হচ্ছে গত কয়েকদিন আগে দেখলেন যে মোহাম্মদপুর এলাকাতে একটা টং দোকানে দুইটা মেয়ে দিনের বেলায় সিগারেট খাচ্ছিল এবং চা খাচ্ছিল একসাথে। সেই সময় কিছু মুরব্বীরা বলছেন যে রমজান মাস, তোমরা কেন সিগারেট খাচ্ছ? তো তখন ওই মেয়েরা সিরিয়াসলি রিয়াক্ট করে আর কি, যে এটা আমার ইচ্ছা, আমি কি খাবো না খাবো, এবং
মেয়েদের হাতে থাকা যে চায়ে কাপিতে চা ছিল সেই চাটা পর্যন্ত ছুঁড়ে মেরেছে। এবং তারপরে এলাকাবাসী প্রচণ্ড রিয়াক্ট করেছে এটাকে নিয়ে। সেই মেয়েরাও আবার হচ্ছে যে ব্যাপক প্রতিবাদ করেছে অনলাইনে। এটার কাউন্টারে আবার দেখলাম যে মোহাম্মদপুরে যারা মহিলারা ছিলেন, মেয়েরা ছিলেন, যারা এটার পক্ষে মিছিল করেছেন যে নৈতিকতা অথবা যে মুরব্বীদেরকে সম্মান করা, সিগারেট খাওয়া দিনে দুপুরে পাবলিক প্লেসে, এগুলোর বিপক্ষে একটা অবস্থান নিয়ে প্রায় 500-600 মহিলাদের একটা মিছিলও দেখলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাপোর্ট করে। এর ভিতরে আবার একটা রাষ্ট্রীয় এলিমেন্ট যোগ হয়েছে। এটাকে নিয়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন সিগারেট খাবে কেন, পাবলিক প্লেসে তো সিগারেট খাওয়া নিষেধ। তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার সাপোর্ট করে ওই কাউন্টার বড় মিছিলটাও করা হয়েছে। এর বাইরে আবার দেখলাম যে সিগারেট খাওয়া মেয়েরা আছে, এরা আবার দিনের বেলা কাউন্টার প্রতিবাদ করেছে সম্ভবত সংসদ ভবনের আশেপাশে কোথাও ব্যানার ধরে, এবং সেখানেও মেয়েরা দিনের বেলা সিগারেট খাচ্ছিল। এখন একই ধরনের একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা মেয়ে আপনার লাইব্রেরিতে ঢুকেছে, তার লাইব্রেরিয়ান যেখানে কাজ করতো একজন স্টাফ, সেই মেয়েটাকে বলেছে যে আপনার কাপড় ঠিক নাই, একটা পার্টিকুলার মন্তব্য করেছে এবং আপনার কাপড়টা শালীন হওয়া দরকার এইরকম। তো মেয়েটাও তখন অনলাইনে এইটার ব্যাপারে প্রোটেস্ট করেছে। এটার কাউন্টারে আবার সেই লোকটাকে গ্রেফতার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। সেটার প্রতিবাদে আবার একদল যুবক শাহবাগ থানা ঘেরাও করেছে, চাকরিচ্যুতির প্রতিবাদ করেছে, আবার তাকে চাকরিতে ফেরত নেওয়া হয়েছে। ওই মেয়েটা আবার একটা মামলা করেছিল, সেই মামলাটা আবার আপোষের ভিত্তিতে উঠিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটেছে। একই ধরনের একটা ঘটনা আমরা মাসখানেক আগে অথবা গত মাসখানেকের মধ্যে আমরা দেখেছি জামালপুরে সম্ভবত মেয়েদের যে ফুটবল টিম ছিল, সেই ফুটবল টিম সেখানে খেলতে গেছে এবং সেখানকার জনগণ, স্থানীয় বাসিন্দারা সেখানে মেয়েদের খেলার প্রতিবাদ করেছে যে হাফ প্যান্ট পরা মেয়েরা ফুটবল খেলতে আসবে কেন এরকম। এবং পরবর্তীতে দেখলাম যে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওখানে উপস্থিত করিয়ে তারপরে আবার মেয়েদের খেলার বন্দোবস্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটাগুলো আসলে কতটুকু ন্যায্য, কতটুকু রাষ্ট্র করবে, কতটুকু সামাজিক, সেইখানে আমার কাছে মনে হয়েছে যে এই সীমানাটা নিয়ে যথেষ্ট বিরোধ আছে। জামালপুরের ফুটবল খেলার ব্যাপারটা দেখেন যে রাষ্ট্র সেখানে সিদ্ধান্ত নিয়ে এই খেলার আয়োজন করছে, কারণ তারা মেয়েদের ফুটবলকে প্রমোট করতে চায়, মেয়েদের খেলাকে প্রমোট করতে চায়, রাষ্ট্র এটা বোধ করছে। কিন্তু যেই প্রসেসে করা হইল যে রাষ্ট্র তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের একটা চিন্তা, সমাজের একটা ধারণাকে সাপ্রেস করে যে খেলাটা আয়োজন করেছে, এটার মাধ্যমে কি আসলে নারীবাদী এজেন্ডা অথবা নারীর মুক্তি অথবা নারীর অধিকার অথবা নারীর আকাঙ্ক্ষা পূরণের পথে কি মেয়েরা এগিয়ে গেছে? জামালপুরে কি এখন অনেক বেশি মেয়েরা ফুটবল খেলতে আগ্রহী হয়েছে? ব্যাপারটা কি তাই? নতুন নতুন শত শত হাজার হাজার মেয়েরা এখন ফুটবল খেলতে চায়, সারা দেশে আগ্রহ বেড়েছে, ব্যাপারটা কি তাই? না, আসলে এটা একটা রং প্রসেস। যেই পরিবর্তনটা সমাজে হওয়া দরকার ক্রমবিকাশের মধ্য দিয়ে, মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে, সেটা কি রাষ্ট্র চাপিয়ে দিতে পারে কিনা? নারীবাদী আন্দোলন পশ্চিমে কেন সফল হয়েছে এবং কেন বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো বিভিন্ন মুসলিম বিশ্বে নারীবাদী আন্দোলনগুলো কেন সফল হচ্ছে না, সেই জায়গাটার মনস্তত্ত্ব কিন্তু বুঝবার একটা জায়গা আছে। বাংলাদেশের নারীবাদী সংগঠনগুলো বিভিন্ন সময় দাবি করছে যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। প্রশ্ন হচ্ছে যে শরিয়া মোতাবেক তো 1/3 যেটা দেয়া আছে সেটাই স্বামীরা স্ত্রীদেরকে দিচ্ছে না, বাবা মা তার মেয়েকে দিচ্ছে না, তারপরে হচ্ছে ভাই বোনরা তার বোনদেরকে দিচ্ছে না। তো সেই বাস্তবতায় অর্ধেক করবার যদি কেউ আইন তোলে এবং করে, সেটা বাস্তবায়ন করবে কি? 1/3 যেখানে দেবার মানসিকতা তৈরি হয় নাই আইন থাকার পরেও, এটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সমাজকে মানসিকভাবে প্রস্তুত করতে না পারলে আইন করে কোনো জিনিস বাস্তবায়ন করা সম্ভব না। সিগারেট খাওয়ার ব্যাপারটাও তাই। সিগারেট খাওয়াটা আসলে ছেলে মেয়ে কারো জন্যই কোনো ভালো দিক না, কোনো প্রাউড ফিল করা অথবা স্মার্ট হওয়া, আধুনিকতার কোনো ব্যাপার নাই। সিগারেটটা হচ্ছে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ফেলে দেয়, খুব বাজে একটা জিনিস। সবচেয়ে বেশি ক্যান্সার আক্রান্ত রোগী সারা পৃথিবীতে যারা মারা যাচ্ছে তাদের বড় কারণ হচ্ছে ধূমপান এবং মদ্যপান, মদ খাওয়া।
এই দুই জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে সারা দুনিয়াতে। লিভারের ক্যান্সার, লাংয়ের ক্যান্সার, বিভিন্ন জায়গার যে ক্যান্সার হচ্ছে সেগুলোতে। তো সেই বাস্তবতায় তো একটা রাষ্ট্র বাংলাদেশ আইনও আছে, সিগারেট খাওয়া যাবে না পাবলিক প্লেসে, ধূমপানের ব্যাপারে। কিন্তু সেখানে একটা মেয়ে যদি সিগারেট খায় এবং সেটা যদি রমজান মাসে হয় এবং সেটা মুরব্বীদের সামনে দিনে দুপুরে, এই যে অ্যাগ্রাভেটিং এলিমেন্টগুলো আছে যেগুলো সমাজে বিরাজ করে, সমাজের এই বিরাজিত উপকরণগুলোকে ইগনোর করে কেউ যদি মনে করে যে সে তার অধিকারকে কেড়ে নেবে, অধিকার আদায় করবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এই অধিকারটা প্র্যাকটিক্যালি আদায় করা সম্ভব না। আইন এইভাবে ওয়ার্ক করে না, অধিকারের আইডিয়াগুলো এইভাবে ফাংশনাল না। এবং না বলেই এটার কাউন্টারে আবার শত শত মহিলারা, মা বোনরা এসে মিছিল করেছে সন্ধ্যায় যে এই ধরনের বেয়াদবি আচরণ চলতে পারে না। সম্মান, মর্যাদা, সমাজের যে মূল্যবোধ, একটা মূল্যবোধহীন সমাজ কখনোই সমাজ মেনে নেবে না। অতএব এই যে সোকল্ড আধুনিক মেয়েরা যারা বলার চেষ্টা করছে যে তারা প্রগতিশীল, তারা শাহবাগী, তারা বিড়ি খাইতে পারবে যে কোনো জায়গায় রমজান মাসে দিনে দুপুরে, তাদের বোঝা দরকার যে তারা সমাজের বাইরে গিয়ে এটা প্র্যাকটিস করতে হবে তারা যদি সেটা করতে চায়। বাংলাদেশে থেকে রমজান মাসে যেখানে একটা সামাজিক, ধর্মীয় মূল্যবোধ এবং স্পর্শকাতরতা আছে, সেখানে এই মূল্যবোধকে ইগনোর করে কেউ যদি সিম্পলি এই এজেন্ডাগুলোকে প্রমোট করে, এটা ফাংশনাল হবে না। যে কারণে এখানে সমকামিতাকে যারা প্রমোট করবার চেষ্টা করছে তারাও এটা ফাংশনালি কখনো করতে পারবেন না, এই বাস্তবতাটা আছে। এই জন্য অধিকারের প্রশ্নে পশ্চিমা লিবারাল যে জায়গা আছে, যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটাকে হুবহু বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ মুসলিম মেজরিটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রে করার অথবা বাস্তবায়ন করবার চেষ্টা করেন, তিনি আসলে বোকা স্বর্গে বাস করছেন। তিনি একটা অবাস্তব মানে 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 একটা চাঁদের ভিতরে গাছ লাগায়া সেখানে বসবাস করবার মতো একটা রিয়েলিটিতে বাস করছেন। আপনি যদি সেটা করতে চান, সেটার জন্য জনমত তৈরি করতে হবে। আদৌ এই বিষয়ে জনমত তৈরি করা সম্ভব কিনা সেটাও আপনাদেরকে ভেবে দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন, এই লোকটা যে কাজটা করেছেন একটা বাড়াবাড়ি কাজ করেছে। যেমন ধরেন এই মেয়েটা যদি হিন্দু হয়, তার পোশাক নিয়ে আপনার সমস্যা কি? তার তো পর্দা করার কোনো অব্লিগেশন নেই, সে অমুসলমান। কোনো অমুসলমানের উপরে তো রমজান মাসে শালীন পোশাক পরতে হবে, এই পার্টিকুলার কাপড় পরতে হবে, কোনো অব্লিগেশন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাকরি করেন ভাই লাইব্রেরিতে, আপনার কাজ হইলো রেজিস্ট্রি মেনটেন করা, লাইব্রেরির ফ্যাসিলিটি মেনটেন করা। আপনার ওইখানে কার কাপড় চোপড় লম্বা, বড়, ছোট, খারাপ, ভালো, এটা নিয়ে আপনার ব্যবসা করার কি দরকার, আপনার কথা বলার কি দরকার? আবার হচ্ছে যে আপনার সে একটা মানে অন্যায় কাজ করেছে, একটা অভদ্র আচরণ করেছে, এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তাকে আসলে তাকে চাকরিচ্যুত করতে পারে কিনা? এটা গ্রেফতার হওয়ার মতো কোনো মানে অপরাধ কিনা, ফৌজদারি অপরাধ কিনা? যেই কাজটা হচ্ছে অভদ্র আচরণ, অভদ্র আচরণ কিন্তু ফৌজদারি আচরণ না। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে একটা মূল্যবোধহীন আচরণ। যেমন ধরেন যে মেয়ে দুইটা দিনের বেলায় রমজান মাসে বিড়ি খাইতেছে আপনার এই টং দোকানে বসে, তাকে আপনি একটা অভদ্র আচরণ বলতে পারেন। কিন্তু তাকে আপনি এইটাকে নিয়ে একেবারে তুলকালাম করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার মতো একটা বাস্তবতা এখানে বিরাজ করছে না। তাকে সর্বোচ্চ আপনি বলতে পারেন যে তুমি একটা অভদ্র কাজ করছো, তোমাকে ভৎসনা করা হচ্ছে, তিরস্কার করা হচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের স্টাফের ব্যাপারেও যেটা হয়েছে যে মানে মশা মারতে কামান দাগার মতো অবস্থা হয়েছে, যে সে একটা অভদ্র আচরণ করেছে, একটা অন্যায় আচরণ করেছে, তাকে ডেকে ডিপার্টমেন্টালি কর্ষণ করা দরকার ছিল, তাকে একেবারে চাকরিচ্যুত করা, তাকে একেবারে আপনার জেলে পাঠানো, ফৌজদারি অপরাধ করা। এর বাইরে আবার এই যে সকল তৌহিদি জনতার ব্যানারে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে আইনা জুব্বা পরায়া, দাড়ি রাখায়া, মিছিল মিটিং করানোর এবং প্রতিবাদ করানোর যে স্যাবোটাজ করায়া, আবার এই ঘটনাগুলোকে মোরাল পুলিশিং, মব কালচার আকারে গণমাধ্যমে এবং অনলাইন প্রপাগান্ডা করার যে আওয়ামী রাজনীতি, এই আওয়ামী স্যাবোটাজের রাজনীতিতে আমরা অভ্যস্ত অলরেডি। সোশ্যাল মিডিয়ার কারণে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া এবং ফ্যাক্ট ফাইন্ডিং যারা সাংবাদিক আছেন তারা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে যে এই মানুষগুলো কারা আসলে। এই নতুন দাড়ি রাখছে, জুব্বা পরছে, সানগ্লাস পরা প্রোগ্রামাদি করতেছে, এইখানে সেখানে ব্যাপক ইসলাম কায়েম করতেছে, তারা আসলে পতিত স্বৈরাচারের গুন্ডা পান্ডা বাহিনী।
আমরা তাবলিগ জামাতের গ্রুপিংয়ের সময় দেখেছি যে তাবলিগ জামাতের দুই গ্রুপে যে মারামারি হইল, এখানে সম্ভবত 3 জন যেন 5 জন খুন হইলেন, সেখানেও আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলে এসে, শ্রমিক লীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এসে জুব্বা পরে দাঁড়িয়ে রাখা, টুপি রাখা সেখানে গন্ডগোলটা করছে, পাকাইছে। ঠিক একই রকম এই তৌহিদি জনতার ব্যানারে যা যা হচ্ছে, আমি অস্বীকার করছি না যে এখানে কোনো মানে প্রান্তিক চিন্তা নাই অথবা এখানে কোনো এক্সট্রিম এলিমেন্ট নাই, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু মোটা দাগে এখানে একটা আওয়ামী স্যাবোটাজের রাজনীতি আছে। এবং এই যে মব কালচার বলা হচ্ছে, মোরাল পুলিশিংয়ের কথা বলা হচ্ছে, এটা কি আওয়ামী আমলের 16 বছরে ছিল না? বাংলাদেশে স্টেট স্পন্সার্ড মব কালচার ছিল গত 16 বছর ধরে। ইভেন জুলাই আগস্টে কি হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে যে 14 দলের মিটিং হয়েছে, সেখানে সবাই এসে ব্রিফিং করছে না যে শুট অন সাইট পলিসির ব্যাপারে একমত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তার 14 দলীয় লেসপেন্সাররা সেদিন ছিল না। এইটা কি স্টেট স্পন্সার্ড মব কালচার ছিল না? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতাপাতারা মিটিংয়ে মাইকে প্রচুর বলছে না খেলা হবে, এই সব পোলাপান ডিল করা, আমার ছাত্রলীগই এনাফ, আমার যুবলীগ নামলে এদেরকে ঠিক হয়ে যাবে, 10টা গুন্ডা 100 হুন্ডা, এইসব বক্তব্য দিয়েছে না শেখ হাসিনা? অতএব মব কালচার তো 16 বছর এখানে ছিল। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গণপিটুনি দিয়ে নাই করে দিয়েছে এই রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে। ইভেন আন্দোলন চলা অবস্থায় গত বছর বলেছে যে হাসপাতালে চিকিৎসা দিবেন না, পিটাবেন, লাশ গায়েব করে দিবেন, হাসিনার বক্তব্য এগুলো। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিতে পর্যন্ত এই বক্তব্যগুলো এসছে। অতএব সেই জায়গাতে আমাদের দেখতে হবে। এবং রিপোর্টিংয়ের স্টাইল দেখেন, টেলিভিশনগুলোতে রিপোর্ট করলে মনে হচ্ছে এটা একটা সুইজারল্যান্ড ছিল, সাডেনলি আমরা এই গত কয়েক মাসে মব কালচারের কারণে আমরা একেবারে উগান্ডা হয়ে গেছি। মানে সবাই সাডেনলি ভুলে গেছে, সবাই সেই কালো কোট পরা পেঙ্গুইনদের খপ্পরে পড়ে গেছে, যে অ্যাজ ইফ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ আবার পিছনে চলে গেছে, আগেই তো ভালো ছিলাম, এমন বাংলাদেশকে চেয়েছিলাম। এই বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে। অতএব বাংলাদেশে কোনো মব কালচার নাই। মব কালচার থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ, চামড়া, গোশত, মাংস এদেশে খুঁজে পাওয়া যাইত না। বাংলাদেশে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা এখনও এই দেশেই পলাতক জীবনযাপন করছে। অনেকে টাকা পয়সা দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বন্দোবস্ত করে দিব্যি ঘোরাফেরা করছে। অতএব সেই বাস্তবতায় বাংলাদেশে কিছু আইসোলেটেড ইভেন্ট আছে যেটাকে ডিসপ্রপোর্শনেটলি সোশ্যাল মিডিয়া এবং আওয়ামী নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এটাকে প্রোপাগেট করতেছে এবং এগুলোকে পপুলার জায়গাতে নিয়ে আসতেছে। এর ভিতরে আছে সেই শাহবাগী এলিমেন্ট যেগুলো বাংলাদেশে গত 11, 12, 13 সাল থেকে আমরা দেখেছি এই রাষ্ট্রকে অস্থির করে দেবার জন্য। এখন এই বাস্তবতা থেকে আরেকটা জিনিস যেখানে নতুন যোগ হয়েছে, সেটা হচ্ছে আজকে হিজবুত তাহরিরের যে সংগঠনটা বাংলাদেশে নিষিদ্ধ, তারা একটা বাইতুল মোকাররম থেকে একটা মিছিল করবার চেষ্টা করেছিল, সেটা পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং রাইটলি করেছে। কারণ হিজবুত তাহরির এখন পর্যন্ত বাংলাদেশের আইনে একটা নিষিদ্ধ সংগঠন এবং আরও কিছু মৌলিক ভূ রাজনীতির বিষয় এখানে জড়িত আছে। হিজবুত তাহরির গণতন্ত্রে বিশ্বাস করে না, সে গণতন্ত্রকে হারাম বলে, ভোটকে হারাম বলে। তো যে গণতন্ত্র এবং ভোটকে হারাম বলে, তার গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার এনজয় করবার রাইট সে ক্লেম করতে পারে কিনা, তার সে অধিকার আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই যে কালো পতাকা খচিত, কলেমা খচিত যে পতাকাগুলো সে উড়ায় সাদা ফ্রেমের উপরে অথবা কালো ফ্রেমের উপরে পাগড়ি পরে, এইগুলো আমরা দেখেছি ওয়ার অন টেররের সময় আমেরিকা এবং নেটোর প্রোপাগেটেড বানানো যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আছে, সেই সন্ত্রাসী সংগঠনগুলো এগুলো করেছে। আল কায়দা করেছে, আইসিস করেছে, বিভিন্ন সংগঠন করেছে। এখন এই ধরনের পতাকা দিয়ে আলটিমেটলি কি মেসেজ সারা দুনিয়াকে দেওয়া হবে? আনন্দবাজার থেকে শুরু করে সারা দুনিয়া কি বলবে? যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে, মৌলবাদী উত্থান হচ্ছে, ভারত মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন করবে। দিন শেষে বাংলাদেশ রাষ্ট্র আকারে আন্ডারমাইন্ড হবে। অতএব সেই জায়গাতে প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কারেক্ট। এবং প্রশাসন কেন আরও আগে অ্যাকশন নিল না, এই ব্যাপারে আমরা বক্তব্য শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যন্ত নাকি এই ধরনের কেওয়াস তৈরি করবার জন্য উস্কানি দিচ্ছে। এই মিছিলের পোস্টার দেখতে পাচ্ছি আমরা গত 1 সপ্তাহ 10 দিন থেকে। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা বাইতুল মোকাররম থেকে মিছিল করার সুযোগ কীভাবে পালো? তাহলে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে আসলে দায়িত্ব পালন করছে না? তারা জেনেও কি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে? সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। তো এই
টোটাল জায়গাগুলোকে আমাদের ভূ রাজনীতি, আমাদের নিজস্ব রাজনীতি, আমাদের নিজস্ব অন্তর্বর্তীকালীন সরকারের যে গভর্নেন্স ইস্যু, সেই জায়গা থেকে বাস্তবতা মাথায় রেখে বিবেচনা নিতে হবে। একটা বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ না, কিন্তু জনমনে ভীতি আছে। এটাকে আমি বলি সোশ্যাল মিডিয়া ট্রমা। কারণ বনশ্রী ঘটনাটা দেখেন, বনশ্রীতে একজন মানুষকে মারা হচ্ছে, এই ঘটনাটা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, ইন্টারনেট না থাকতো, তাহলে এটা শুধু বনশ্রীর কয়েকটা প্রতিবেশী লোক জানতো। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে, আজকে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাটা দেখেছে, এবং এরকম একটা ঘটনা দেখার পরে যেটা হয়, সবাই ইমাজিন করে যে এই ঘটনাটা মনে হয় আমার প্রতিও হইতে পারে। এটাই হচ্ছে পারসেপশন ড্রিভেন ফিয়ার, যে জনমনে ভীতি তৈরি করে, যে এই মানুষগুলো তখন মনে করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। অতএব সরকারকে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টস, ফিগার, ডাটা আপনি যাই দেন, আপনি যতই বলেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় এখন আইনশৃঙ্খলা বাহিনী অথবা পরিস্থিতি আগের থেকে ভালো, আমরা অনেক বেশি নিরাপদ, সত্য, ফ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু পারসেপশন ড্রিভেন যে ফেয়ার আছে, যে জনমনে যে ভীতিটা আছে, সেটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা অযোগ্য উপদেষ্টাকে সমতায় রাখবার দরকার আছে কিনা, না তাকে বিদায় করে দেওয়া উচিত, সেটা সরকারকে সিরিয়াসলি ভাবা দরকার। এই যে মুরব্বী গোছের এবং অপদার্থ যে উপদেষ্টারা আছে, এদের সবাইকে মোটামুটি বিদায় করে দেওয়া দরকার। ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে শিক্ষা থেকে বিদায় করা হয়েছে, আসলে তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া দরকার। সে অধিকাংশ দিন ইয়েতে আসে না, অফিস করতে আসে না, কাজ করতে আসে না। এরকম একটা মুরব্বী অসুস্থ মানুষকে কেন আপনি রাষ্ট্রের দায়িত্ব দেবেন? তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সরকারকে এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিয়ে বিবেচনা করা দরকার, যেন জনমনে স্বস্তি ফিরে আসে। আর গণমাধ্যমকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। আওয়ামী আমলের সেই পতিত রাজনীতি, পতিত প্রোপাগান্ডা দয়া করে করবেন না, ছড়াবেন না। যেই ঘটনাটা এত বড় নিউজ হওয়ার যোগ্য না, সেই ঘটনাটাকে হেডলাইন করে এত বড় নিউজ করবেন না, তাহলে কেউ জিতবে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও জিতবেন না দিন শেষে। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ পরিবার ফিরে আসবে, তাহলে কুলখানি পড়তে থাকেন, দোয়া কালাম বেশি করে পড়তে থাকেন, আওয়ামী লীগ ফিরে আসবে না। এটা কবর হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি, শেখ পরিবারের রাজনীতির কবর হয়ে গেছে। অতএব বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সিরিয়াসলি রোল প্লে করা দরকার। রাষ্ট্রের গভর্নেন্স, সুশাসনের ঘাটতি আছে, সেটাকে দেখা দরকার, এবং যেখানে যেখানে পারসেপশনকে অ্যাড্রেস করা দরকার, সরকার যেন সেগুলো করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও এই হিজবুত তাহরির কেন মাঠে নেমেছে, হিজবুত তাহরির মাঠে নামার মূল কারণটা কি। তাদেরকে দিয়ে সব রকমের প্রচেষ্টা তো শেষ হয়েছে আওয়ামী লীগের, ভারতের। এখন হয়তোবা হিজবুত তাহরিরের মাধ্যমে তারা এদেশে একটা অস্থিতিশীল দেশ করার জন্য চেষ্টা করছে, এবং তারা সফল হবে না ইনশাআল্লাহ, কারণ বাংলাদেশের মানুষের ভিতরে একতা রয়েছে, কিন্তু তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে। আপনারা দেখেছেন কালকে বাইতুল মুকাররমে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়েছে, বাইতুল মুকাররম রণক্ষেত্র অবস্থা হয়ে গিয়েছে। মানে এই যে দেশের একটা খারাপ পরিস্থিতি তারা তৈরি করতে পারবে। যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনী দমন করেছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে হিজবুত তাহরির এবং ছাত্রলীগ যারা নিষিদ্ধ, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠনের কোনো রকমের সমাবেশ, মিছিল কিছু করতে পারবে না। যারা যেখানে করবে সেখানে 44 দ্বারা জারি করে দেওয়া হবে, এবং এক পাটাও তরপা শুরু করে দেওয়া হবে, তাহলে তাদেরকে থামানো যাবে।